হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন কম্পিটিটিভ এক্সামস চ্যানেল। তো দেখো, আমাদের কিন্তু জিকে জিএস অধ্যয়ন বলে একটা সিরিজ অনেকদিন ধরে শুরু হয়েছে। যেই সিরিজে যেই সিরিজের প্রতিটা ক্লাসে আমরা 25টা করে সেরা প্রশ্ন, জিকে প্রশ্ন আমরা আলোচনা করে থাকি এবং এগুলো কিন্তু সম্পূর্ণটাই মিক্স প্যাটার্নে হয়। অর্থাৎ আমাদের জিকের মধ্যে যতগুলো সাবজেক্ট পড়ছে, দ্যাট ইজ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত কিছু নিয়ে আমরা একটা মিক্স টাইপের একটা কোশ্চেনের সেট আমরা প্রতিদিন করি, যেখানে 25টা করে প্রশ্ন থাকে। অলরেডি আমাদের 6টা ক্লাস হয়ে গেছে, আজকে কিন্তু 7 নাম্বার ক্লাস চলছে। তো চলো শুরু করা যাক। তার আগে দেখো, তোমরা যারা যারা আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামস অ্যাপটা ডাউনলোড করোনি, তারা কিন্তু অবশ্যই প্লে স্টোরে যাও। প্লে স্টোরে গিয়ে এইটা দিয়ে সার্চ করো ভিশন কম্পিটিটিভ এক্সামস, দেখবে একটা অ্যাপ আসবে, সেটাকে ডাউনলোড করো। ডাউনলোড করে সেখানে WBPSC সেকশনে চলে যাবে, এরকম একটা সেকশন থাকবে। সেখানে গিয়ে অল ক্লাস পিডিএফ বলে একটা অপশন পাবে, সেখানে ক্লিক করলে তোমরা আমাদের ভিশন WBCS চ্যানেল এবং এই চ্যানেলটা অর্থাৎ ভিশন কম্পিটিটিভ এক্সামস, এই দুটো চ্যানেলের ইউটিউবে যতগুলো ক্লাস করানো হয় সেই সমস্ত ক্লাসের যে ক্লাস পিডিএফ, সেটা কিন্তু তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? এই প্রশ্নটি WB টেট 2015-তে এসেছিল। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। এবার তোমরা যারা যারা আজকে এই ক্লাসটা প্রথম দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করছি, আমাদের কিন্তু 6টা ক্লাস অলরেডি হয়ে গেছে, তো প্লিজ ওই 6টা ক্লাস আগে দেখে আসো, তারপরে এই ক্লাসটা দেখা শুরু করো। আমরা কিন্তু প্রতিটা প্রশ্নের পর যে অ্যান্সারের স্লাইডটা, সেখানে কিন্তু আমরা ইন ডেপথ একটা এক্সপ্লানেশন করি। অর্থাৎ আমরা যদি এই প্রত্যেকটা সেশনে আমরা যদি 25টা করে প্রশ্ন আলোচনা করি, এক একটা প্রশ্নের অন অ্যান অ্যাভারেজ 4টে করে এক্সট্রা ইনফো আমরা রাখি। তাই এক একটা ক্লাসে 25টা করে প্রশ্ন আলোচনা হলেও অ্যাকচুয়ালি তোমরা কিন্তু টোটাল 100টিরও বেশি তথ্য বা কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করি প্রতিটা ক্লাসে। ঠিক আছে, তো দেখো সমুদ্রগুপ্ত সম্বন্ধে জেনে নি। তিনি 335 থেকে 380 খ্রিস্টাব্দ পর্যন্ত ইয়েতে ছিলেন, কি বলে, শাসন করেছিলেন। সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। সমুদ্রগুপ্তের রাজত্বের যে প্রামাণিক যে নথিটা, সেটা হচ্ছে প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি, যেটা হরিসেন রচনা করেছিলেন। দেখো, সমুদ্রগুপ্তের সামরিক অভিযানগুলি ভিনসেন্ট আর্থার স্মিথের দ্বারা ভারতের নেপোলিয়নের ন্যায্যতা দেয়। অর্থাৎ এই লাইনটা একটু সিম্পলিফাই করলে বলা যায় যে ভিনসেন্ট আর্থার স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছিলেন। ঠিক আছে, এই প্রশ্নটা অনেকবার আসে, তাই বলে দিলাম। তিনি কবিরাজ, পরম ভগবত, অশ্বমেধ পরাক্রম, বিক্রম সর্বরাজচ্ছেত্য, এই এতগুলো টাইটেল বা উপাধি কিন্তু তিনি নিয়েছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, সায়েন্সের একটা কোশ্চেন। কুইক সিলভার, কুইক সিলভার বলতে কাকে বোঝানো হয়? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু পারদ। ঠিক আছে, তো দেখো, পারদের স্ফুটনাঙ্ক হচ্ছে 356.7 ডিগ্রি সেন্টিগ্রেড। পারদের প্রতীক অর্থাৎ যে চিহ্ন, অর্থাৎ পিরিয়ডিক টেবিল যদি তোমরা পড়ো, তাহলে পিরিয়ডিক টেবিলে প্রত্যেকটা শর্ট সাইন করে থাকে, তো সেখানে যে পারদের সাইন সেটা হচ্ছে HG। ঠিক আছে, সহজেই অন্যান্য ধাতু যেমন সোনা, রূপা, দস্তা, ক্যাডমিয়াম এর সাথে কিন্তু সংকর ধাতু হিসেবে তৈরি করে এটা। সংকর ধাতুগুলোকে অ্যামালগাম বলা হয়। এর আকরিক থেকে সোনা আহরণে সাহায্য করার জন্য ব্যবহার করা হয়। থার্মোমিটারও পারদ ব্যবহার করা হয়, এটা আমরা সবাই জানি। নেক্সট কোশ্চেন দেখো, নাপথা ঝাঁকড়ি বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এটা কিন্তু বিহার পুলিশ সাব ইন্সপেক্টর 2023-এ এসেছিল কোশ্চেনটা। অপশন তোমাদের সামনে, এই কোশ্চেনটা খুবই কমন একটা কোশ্চেন। রাইট অ্যান্সার হবে হিমাচল প্রদেশ। নাপথা ঝাঁকড়ি এটা কিন্তু শতদ্রু নদীর উপর অবস্থিত, অর্থাৎ ইংলিশে বললে সেটা কিন্তু সতলুজ হবে। ঠিক আছে, চলো, এটি শতদ্রু
এর জল বিদ্যুৎ নিগম দ্বারা পরিচালিত হয়। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় উত্তর গ্রিডে প্রায় 1500 মেগাওয়াট ক্ষমতাযুক্ত হয়। এই প্রকল্পের প্রথম এককটি 2003 সালে চালু হয়েছিল। এই প্রকল্পটি 1993 সালে কিন্তু শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, মানবদেহে শর্করা রূপে কি সঞ্চিত থাকে? অপশন তোমাদের সামনে। রাইট আনসার হবে গ্লাইকোজেন। ঠিক আছে। আচ্ছা, গ্লাইকোজেনের সঞ্চয় কিভাবে হয় দেখি। কোথায় হয় সঞ্চয়? গ্লাইকোজেন মূলত মানুষের যকৃৎ এবং কঙ্কালের পেশিগুলিতে সঞ্চিত থাকে। ঠিক আছে। আচ্ছা, গ্লাইকোজেন কেন সঞ্চিত হয়? শরীরে যখন গ্লুকোজ ব্যবহার করে না, আমাদের শরীর যখন গ্লুকোজ ব্যবহার করে না, তখন এই অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে কিন্তু জমা হয়। কোথায় জমা হয়? এই যকৃৎ এবং পেশিতে। পরবর্তীকালে আমাদের শরীরের শক্তির প্রয়োজন হয় যখন, তখন এই গ্লাইকোজেন গুলোই আবার ভেঙে গ্লুকোজে পরিণত হয় এবং সেগুলো শক্তি সরবরাহ করে আমাদের গোটা শরীরে। নেক্সট কোশ্চেন, একটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন, যেগুলো এখন ট্রেন্ডিং এ রয়েছে। দেখো, হাইকোর্ট সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি দুটি পাঠ করো। দুটো বিবৃতি দিয়েছে, তার নিরিখে আমাদের অ্যান্সার খুঁজতে হবে। প্রথমটা বলছে হাইকোর্টগুলি রাজ্য সরকারের অধীনস্থ এবং তাদের পক্ষে কাজ করে। দ্বিতীয় বলছে হাইকোর্টের সমস্ত বিচারপতিগণ সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শে নিযুক্ত হন। ঠিক আছে, দুটোই তো দেখে নিলাম আমরা। এবারে এই দুটো স্টেটমেন্টের নিরিখে আমাদের অপশনস দেখতে হবে। অপশনস তোমাদের সামনেই রয়েছে। রাইট আনসার হবে 1 এবং 2 উভয়ই ভুল। ঠিক আছে। দেখো, হাইকোর্ট সম্বন্ধে টু বি প্রিসাইজ কলকাতা হাইকোর্ট সম্পর্কে আমরা একটু জেনে নিই। এইটা আমাদের বিশেষ করে কাজে লাগতে পারে যদি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমরা দেখি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে কিন্তু এটা কাজে লাগতে পারে। ঠিক আছে। দেখো, ফার্স্ট ইনফো, ভারতের প্রথম হাইকোর্ট কিন্তু কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এটিকে পূর্বে ফোর্ট উইলিয়ামের হাইকোর্ট অফ জুডিকেচার বলা হতো। এটি ভারতীয় হাইকোর্ট আইন 1861 অধীনে জারি করা হয়েছিল। এটি আনুষ্ঠানিকভাবে 1862 সালের 1 জুলাই খোলা হয়েছিল। কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হিসেবে স্যার বার্নেস পিকককে বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত ছিলেন প্রথম ভারতীয় যিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রূপে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এইটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি বিউটি পার্লারে হেয়ার সেটিং করার জন্য ব্যবহার করা হয়? এই কোশ্চেনটা WBCS প্রিলিমস 2019-এ এসেছিল। ঠিক আছে। অপশনস তোমাদের সামনে। রাইট আনসার হবে সালফার। ঠিক আছে। দেখো, সালফার চুলকে দীর্ঘ সময় পর্যন্ত বিন্যস্ত রাখতে ব্যবহার করা হয়। এছাড়াও সুগন্ধযুক্ত পদার্থ চুলকে সুগন্ধ দেয়, যেটা সালফারের মধ্যে থাকে। চুল সেটিং করতে সাধারণত সালফার বাদেও আর যে যে রাসায়নিক পদার্থগুলি ব্যবহার করা হয় সেগুলি হলো অ্যারোসল প্রোপালেন্ট এবং পলিভিনাইল পাইরোলিডেন। ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে ফর্মালডিহাইড। তো যদি এই তিনটে এবং সালফার, এই চারটের মধ্যে যে কোনো একটা অপশনে থাকলে সেটাই হবে রাইট অ্যান্সার, যদি এই কোশ্চেনটাই থাকে। চলো, নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্সপায়ারিং একটা কোশ্চেন। 1907 সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন? এটা WBCS প্রিলিমস 2016-তে এসেছিল। অপশন তোমাদের সামনে, আশা করি সবাই পারবে। এটা হচ্ছে ML ধিংরা, অর্থাৎ মদনলাল ধিংরা। দেখো, মদনলাল ধিংরা ছিলেন ভারতীয় বিপ্লবী এবং লন্ডনের ইন্ডিয়া হাউসের সদস্য। কমেন্ট করে জানাও, এই লন্ডনে যে ইন্ডিয়া হাউসটা যে তৈরি হয়েছিল সেটি কে তৈরি করেছিলেন? দেখো, 1909 সালের 1 জুলাই ML ধিংরা ইম্পেরিয়াল ইনস্টিটিউটে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত অ্যাট হোম এ যোগ দিয়েছিলেন এবং অনুষ্ঠান শেষে অতিথিরা যাওয়ার সময় ধিংরা ভারত অফিসের আধিকারিক স্যার কার্জন উইলিকে খুব কাছ থেকে গুলি করেন। ঠিক আছে। আগের দিনকে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে জেনারেল ডায়ারকে
ঠিক আছে, অর্থাৎ সরি মাইকেল ও ডায়ারকে কিভাবে উধাম সিং হত্যা করেছিলেন সেটা হচ্ছে লন্ডনে ক্যাক্সটন হলে। ঠিক আছে, তো সেটাও কিন্তু একটা ভরা সভার মধ্যে মারা হয়েছিল, এখানেও সেম প্যাটার্ন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোল ইন্ডিয়া লিমিটেড দ্যাট ইজ সিআইএল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এগুলো কিন্তু অর্থাৎ ইন্ডিয়ান যে ইনস্টিটিউটস গুলো আছে বা ইন্ডিয়ান অর্গানাইজেশন গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তাদের প্রতিষ্ঠা দিবস এবং বর্তমান সিইও, এমডি, চেয়ারম্যান এগুলো প্লিজ একবার ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে, যখনই যে পরীক্ষা আসবে এই সিরিজটা তো চলতেই থাকবে, কিন্তু তোমরাও নিজেদের মতো কিন্তু এফোর্ট লাগিয়ে এগুলোকে দয়া করে একটা খাতায় নোট ডাউন করেও রাখতে পারো। ঠিক আছে, এগুলো কিন্তু আসে এবং খুবই প্রমিনেন্টলি আসে, প্রতিটা এক্সামে আসে। ঠিক আছে, তো কোল ইন্ডিয়া লিমিটেড কবে স্থাপিত হয়? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 1975। ঠিক আছে, এই সালে কিন্তু আমাদের এমার্জেন্সি হয়েছিল, ন্যাশনাল এমার্জেন্সি। 3 বছর আমাদের ন্যাশনাল এমার্জেন্সি হয়, 1962, 1971, 1975। ঠিক আছে, চলো। কোল ইন্ডিয়া লিমিটেড ভারতের সরকারি মালিকানাধীন কয়লা উত্তোলন পরিশোধন কোম্পানি, যার সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। ওই জন্যই কিন্তু কোশ্চেনটা রাখা হয়েছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পার্সপেক্টিভে। এটি বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী কোম্পানি এবং মহারত্ন মর্যাদাও পেয়েছে। ভারতের কয়লা খনন মূলত একটি বেসরকারি ক্ষেত্র ছিল। 1956 সালে সেপ্টেম্বর মাসে এটি পরিবর্তিত হয় যখন ভারত সরকার নিজস্ব কয়লা সংস্থা জাতীয় কয়লা উন্নয়ন কর্পোরেশন এনসিডিসি, ঠিক আছে, প্রতিষ্ঠা করে। নেক্সট কোশ্চেন, এগেন একটা সায়েন্সের কোশ্চেন। কার বিষক্রিয়ার ফলে ব্ল্যাক ফুট ডিজিজ হয়? ঠিক আছে, ব্ল্যাক ফুট ডিজিজ কার বিষক্রিয়ার ফলে বা কোন রাসায়নিক পদার্থের বিষক্রিয়ার ফলে হয়? অপশনস তোমাদের সামনে। রাইট আনসার হবে কিন্তু আর্সেনিক। ঠিক আছে, এখানে দেখো কিছু কিছু ইম্পর্টেন্ট রাসায়নিক পদার্থ এবং তার ফলে কোন কোন রোগ হয় সেটা রাখা হয়েছে, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। যেটা আমি প্রথম দিকে বলেছিলাম যে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করছি 25টা কোশ্চেন, কিন্তু তার সাথে যদি আর প্রতিটা কোশ্চেনে যদি 4টে করেও এক্সট্রা ইনফো আমরা জানি, তাহলে কিন্তু টোটাল 100টার কাছাকাছি আমরা কিন্তু প্রতিটা ক্লাস থেকে কোশ্চেন জানতে পারবো। তো সেটারই একটা উল্লেখযোগ্য উদাহরণ এই কোশ্চেনটা। আমরা একটু আগে দেখলাম ব্ল্যাক ফুট ডিজিজ, যেটা আর্সেনিকের ফলে হয়। এবার আমরা দেখছি ইটাই, যেটা ক্যাডমিয়ামের ফলে হয়। ব্লু বেবি সিনড্রোম, যেটা নাইট্রেটস এর ফলে হয়। আচ্ছা, পারদ দ্বারা মিনামাটা রোগ হয়, এবং সীসা, যার ফলে কিন্তু অ্যানিমিয়া হতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? এটা এনটিপিসি সিবিটি 2 2016-তে এসেছিল। ঠিক আছে, অপশন তোমাদের সামনে, সবাই পারবে, খুব ইজি কোশ্চেন। এটা আমাদের 10 নম্বর কোশ্চেন চলছে। রাইট অ্যান্সার হবে 65 বছর। হাইকোর্টের ক্ষেত্রে সেটা 62। আচ্ছা, সংবিধানের 124 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিযুক্ত করেন। 65 বছর বয়স পর্যন্ত অথবা 6 বছরের মধ্যে যেটি আগে হবে সেই সময় পর্যন্ত প্রধান বিচারপতি পদে বহাল থাকবেন। ঠিক আছে, সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা 33 জন। এই লাইনটা যারা বুঝতে পারেনি তাদের জন্য একটা সিম্পল ওয়েতে বুঝিয়ে দিই। ধরো একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন 55 বছর বয়সে। ঠিক আছে, কিন্তু আমরা সবাই মুখস্থ করে যাচ্ছি যে 65 বছর বয়সে তিনি রিটায়ার হবেন। তার মানে কি তিনি 10 বছর সার্ভিস করবেন, তারপরে গিয়ে তো তার 65 হবে? কিন্তু সেটা একদমই নয়। তিনি সার্ভিস করবেন এই 55 সাথে আর 6 বছর। ঠিক আছে, এখানে লিখে দিয়েছে যেটি আগে ঘটবে, অর্থাৎ তিনি 55 বছরের সাথে আর 6 বছর সার্ভিস করবেন এবং 61 বছর বয়সে রিটায়ার করবেন। এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও দেখাই, সেটা হচ্ছে একজন প্রধান বিচারপতি হলেন 63 বছর বয়সে। হতেই পারে, না হওয়ার কিছুই নেই। তাহলে সে কি 6 বছর সার্ভিস করবে, অর্থাৎ 69 বছর রিটায়ার করবে? না, সে কিন্তু 63 বছরে যদি প্রধান বিচারপতি রূপে বসেন তিনি কিন্তু
আর মাত্র 2 বছর সার্ভিস করবেন এবং 65 বছর বয়সেই কিন্তু রিটায়ার করবেন, যেটা আগে হবে। এই কেসের ক্ষেত্রে 6 বছরটা আগে হচ্ছিল, এই কেসের ক্ষেত্রে 2 বছরটা আগে হচ্ছিল। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন, কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? এটা ডাব্লিউবিপি কনস্টেবল 2018-তে প্রশ্নটা এসেছিল। অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে সোডিয়াম কার্বনেট। এবার কাপড় কাচার সোডা নিয়ে কিছু ইনফো জেনে নিই। যেমন এটা রাসায়নিক নাম আমরা জানলাম সোডিয়াম কার্বনেট, যেটার রাসায়নিক ফর্মুলাটা লিখে দিয়েছি এখানে। এটি কাঁচ, সাবান এবং কাগজ শিল্পে ব্যবহার করা হয়, অর্থাৎ এইটা সোডিয়াম কার্বনেটটা, নট কাপড় কাচার সোডা। সোডিয়াম কার্বনেটটা কিন্তু কাঁচ, সাবান এবং কাগজ শিল্পে ব্যবহার করা হয়। এটি জলের ক্ষরতা দূরীকরণের কাজেও ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, কোন শিখ গুরু সচ্চা বাদশাহ এই উপাধিটা নিয়েছিলেন? ঠিক আছে, অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে গুরু হরগোবিন্দ। ঠিক আছে, গুরু হরগোবিন্দ। দেখো, সচ্চা বাদশাহ বা প্রকৃত সম্রাট এই উপাধি নিয়েছিলেন ষষ্ঠ শিখ গুরু। ঠিক আছে, গুরু হরগোবিন্দ। তিনি যখন শিখ গুরু হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন তিনি তার বাবা গুরু অর্জুনকে মুঘল সম্রাট জাহাঙ্গীর কর্তৃক শহীদ করা হয়েছিল সেই টাইমে। ঠিক আছে, আচ্ছা, সেই কঠিন পরিস্থিতিতে শিখদের সামরিক ঐতিহ্য রক্ষা এবং তাদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য গুরু হরগোবিন্দ এই প্রতীকী উপাধিটা গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস নামে এই রোগের দ্বারা মানব দেহের কোন অংশটা, স্পেসিফিক কোন অংশটা ক্ষতিগ্রস্ত হয়? অপশনস তোমাদের সামনে। একটু যদি ইংলিশের প্রতি যদি একটু দখল থাকে, তাহলে এই যে নামটা অস্টিওপোরোসিস, এটা দেখেই কিন্তু তোমরা এখানে একেবারে রাইট অ্যান্সার দিয়ে দিতে পারো। যাই হোক, এটা উত্তর হবে হাড়। ঠিক আছে, অস্টিও, এটা অস্টিও থেকে কিন্তু হাড়, এটা কিন্তু মানে কি বলবো, এটা হচ্ছে রুট ওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা, অস্টিওপোরোসিস যে অংশগুলিকে ক্ষতিগ্রস্ত করে বেসিক্যালি সেটা হচ্ছে হাড়, কবজি এবং মেরুদণ্ড। হাড়ের এটি একটি সামরিক কঙ্কালের ব্যাধি যা হাড়কে দুর্বল করে দেয়। কবজি এই রোগে আক্রান্ত হতে পারে এবং সহজেই ভেঙে যেতে পারে। মেরুদণ্ডের হাড়ের কম্প্রেশন ফ্র্যাকচার দেখা যেতে পারে, মেরুদণ্ড ব্যাকা হয়ে যেতে পারে এই রোগটা হলে। নেক্সট কোশ্চেন, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ছোটবেলায়, একেবারে ছোটবেলায় আমরা কিন্তু স্কুলের ছোট ছোট বইতে আমরা কিন্তু ছোটবেলা থেকে মুখস্থ করেছি ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। এবার আমরা যত আস্তে আস্তে কম্পিটিটিভ লাইনে বা আরো যখন হায়ার স্টাডি করলাম, তখন আমরা দেখলাম যে তিনটে হয়। একটা হচ্ছে ভারতের ম্যানচেস্টার, একটা হয় নর্থ ইন্ডিয়ান ম্যানচেস্টার, একটা হয় সাউথ ইন্ডিয়ান ম্যানচেস্টার। ঠিক আছে, তার মধ্যে এইটা জানতে চেয়েছে। আমরা ইন্ডিয়ান ম্যানচেস্টার জানি, এবার উত্তর ভারতের ম্যানচেস্টার জেনে নেব। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কানপুর। দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? আহমেদাবাদকে, ছোটবেলা থেকেই পড়ে আসছি। কারণ গুজরাটে মোট 125টি বস্ত্র বয়ন কেন্দ্র রয়েছে, যার মধ্যে 72টাই শুধুমাত্র আহমেদাবাদে গড়ে উঠেছে, এই জন্যই একে ম্যানচেস্টার বলা হয়। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে? কানপুর কেবল উত্তর ভারতের ম্যানচেস্টার, এটি হলো উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি শহর। এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? কোয়েম্বাটুরকে বলে, যা তামিলনাড়ু শহরে অবস্থিত। এটি তুলো উৎপাদন এবং বস্ত্র শিল্পের কারণে একে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। তাহলে তিনটে কোশ্চেন, এখানে কিন্তু একটা কোশ্চেনের সাথে আর দুটো ফ্রি দেওয়া হলো। ঠিক আছে, বাই ওয়ান গেট টু ফ্রি। নেক্সট কোশ্চেন, কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্ত। দেখতে দেখতে আমরা কিন্তু 15টা কোশ্চেনে চলে এলাম। ঠিক আছে, যদি এখনো পর্যন্ত সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে। ঠিক আছে, এবং সেশনটা শেষ অবধি দেখো এবং শেষটা দেখে তবে বিচার করবে তোমার সেশনটা কেমন লাগলো, সেই হিসেবে একটা কমেন্ট অবশ্যই করে যাবে। তো এটা রাইট অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্ত। এবার এখানে কিছু সংগঠন প্রতিষ্ঠা সাল, কোথায় হয়েছিল এবং তাদের প্রতিষ্ঠাতাকে একটা লিস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো, অভিনব ভারত 1904 সালে স্থাপন, পুনাতে হয়েছিল এবং ভিডি সাভারকার প্রতিষ্ঠা করেছিলেন। অনুশীলন সমিতি 1902-এ বাংলাতে
এটা সতীশচন্দ্র বসু করেছিলেন। ভারত নৌজওয়ান সভা, এটা 1926-এ লাহোরে ভগৎ সিং করেছিলেন। আহ, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন অর্থাৎ HSRA, এটা 1928-এ দিল্লিতে হয়েছিল, চন্দ্রশেখর আজাদ তৈরি করেছিলেন। স্বদেশ বান্ধব সমিতি 1905-এ হয়েছিল, বরিশালে হয়েছিল, অশ্বিনী কুমার দত্ত তৈরি করেছিলেন। এবং অনুশীলন সমিতি আরেকটা, সেটা হচ্ছে ঢাকার অনুশীলন সমিতি, এটা 1907 সালে হয়েছিল, ঢাকাতে হয়েছিল, এবং পুলিন বিহারী দাস এটা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে? অপশন তোমাদের সামনে দুখানায় কিন্তু জিজ্ঞেস করেছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, ঠিক আছে? তাই এখানে কিন্তু দেখে নেবে, আগে পরে সেটা কিন্তু একবার দেখে নেবে। রাইট অ্যান্সার হবে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল, অর্থাৎ সুপ্রিম কোর্টকে রাষ্ট্রপতি এবং হাইকোর্টকে রাজ্যপাল। বোঝা গেল? চলো এবার কিছু নিয়োগ এবং কার দ্বারা সেটা নিয়োগ হয় সেটা দেখে নিই। যেমন রাষ্ট্রপতি আমাদের ভারতের প্রধান বিচারপতি, অর্থাৎ সুপ্রিম কোর্টের অথবা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারক, অর্থাৎ যেই সময় রাষ্ট্রপতি ইলেক্ট হচ্ছেন সেই সময় যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনো কারণে অনুপস্থিত থাকেন, তাহলে তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের সমস্ত জাজের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ তার দ্বারা কিন্তু তিনি নিযুক্ত হবেন। দেন উপরাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রপতির দ্বারা অথবা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তির দ্বারা, মানে রাষ্ট্রপতি নেই, তিনি হয় অসুস্থ আছেন, তো তিনি তার অনারে কাউকে পাঠালেন তার হয়ে, ঠিক আছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতি অথবা তার নিযুক্ত কোনো ব্যক্তি। রাজ্যপালের নিয়োগ হাইকোর্টের প্রধান বিচারপতি অথবা তার সেই একই কনসেপ্ট এখানের মতো, এইটা আর এইটা সেম, অর্থাৎ রাজ্যপাল যখন নিয়োগ হচ্ছে তখন হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন তো তার অনারে তারই একজন মানে অনুমোদন করা ব্যক্তি রাজ্যপালকে নিয়োগ করবেন। নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল এটা রাষ্ট্রপতি অথবা তার নিযুক্ত ব্যক্তি। সংসদের সদস্য রাষ্ট্রপতি অথবা তার নিযুক্ত ব্যক্তি। রাজ্য আইনসভার সদস্য রাজ্যপাল অথবা রাজ্যপাল কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি। রাজ্য মন্ত্রী পরিষদের মন্ত্রী রাজ্যপাল দ্বারা। হাইকোর্টের বিচারপতি রাজ্যপাল অথবা তার নিযুক্ত কোনো ব্যক্তি। নেক্সট কোশ্চেন, কোন অঙ্গ পিত্তরস উৎপন্ন করে? এটা এনটিপিসি সিবিটি 1 2021-এ এসেছিল কোশ্চেনটা, আমরা 17 নম্বর কোশ্চেন আলোচনা করছি। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে যকৃৎ বা লিভার। দেখো যকৃৎ পিত্তরস নিঃসরণ করে যা পাচক রস, ওটাকে পাচক রসও বলে। আচ্ছা, পিত্তথলিতে পিত্ত জমা হয়। বিলিরুবিন এবং বিলিভার্ডিন সেই সাথে পিত্ত লবণ এবং কোলেস্টেরল পিত্ত রস তৈরি করে। এইটা ইম্পর্টেন্ট, মানুষের যকৃৎ হলো শরীরের সব থেকে বড় গ্রন্থি, লার্জেস্ট গ্ল্যান্ড, ঠিক আছে? যকৃৎ পাকস্থলীর ডান দিকে অবস্থিত থাকে। যকৃতের প্রধান কাজ হলো পিত্তরঞ্জক তৈরি করা। অ্যামোনিয়া এবং ইউরিয়া যকৃতে উৎপাদিত হয়। নেক্সট কোশ্চেন, সব লাল হো জায়েগা এইটা কার উক্তি? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে রণজিৎ সিং। দেখো রণজিৎ সিং এর বাবা এবং মা হলেন মহান সিং সুকারচুকিয়া এবং রাজ গৌড়। মহান সিং তিনি সুকারচুকিয়া মিশাল, মিশাল মানে একটা গোষ্ঠী, ঠিক আছে, মিশালের তিনি কিন্তু প্রধান ছিলেন। মহারাজা রণজিৎ সিং তিনি শিখ দলকে একটা সমৃদ্ধ সাম্রাজ্যে একত্রিত করার জন্য পরিচিত ছিলেন। তার আমলে শিখ সাম্রাজ্য 1799 থেকে 1849 পর্যন্ত ছিল। রঞ্জিত সিং এর সাম্রাজ্যের প্রধান শহরগুলি হলো লাহোর, অমৃতসর, মুলতান, পেশোয়ার, জম্মু, শ্রীনগর, রাওয়ালপিন্ডি এবং সিয়ালকোট। 1801 সালের 12 এপ্রিল রঞ্জিত সিংকে পাঞ্জাবের মহারাজা হিসেবে ঘোষণা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে নিযুক্ত প্রথম ভারতীয় কে ছিলেন? এটা এসএসসি সিএইচএসএল 2020-তে এসেছিল। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। 1909 সালে ভারতীয় কাউন্সিল আইন, যা মর্লেমিন্টো রিফর্মস নামে পরিচিত, সেখানে কিন্তু একজন ভারতীয় সদস্যকে মনোনীত করার ক্ষমতা প্রদান করা হয়েছিল, যার ফলে প্রথম ভারতীয় সদস্য হিসেবে সত্যেন্দ্র প্রসাদ সিনহাকে নিয়োগ করা হয়েছিল।
তিনি ছিলেন ব্রিটিশ ভারতের একমাত্র বিশিষ্ট আইনজীবী এবং রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন বিহার উড়িষ্যার প্রথম গভর্নর, বাংলার প্রথম ভারতীয় অ্যাডভোকেট জেনারেল, ঠিক আছে, এবং প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ মন্ত্রকের সদস্য হয়েছিলেন। তিনি 1915 সালে বম্বে অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিও হয়েছিলেন। ঠিক আছে, 1915 সালে যে বম্বে অধিবেশন হচ্ছে, যেই 1915 সালে মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতে রিটার্ন করছেন 9 জানুয়ারি। ঠিক আছে, তো সেই বছর যে সেশনটা হয় বোম্বেতে হয়েছিল, সেই সেশনের কিন্তু তিনি সভাপতি ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? এটা WBCS প্রিলিমস 2017-তে এসেছিল। এটা 20তম প্রশ্ন। অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে সিজিএম। ঠিক আছে, সিজিএম হচ্ছে সব থেকে তড়িৎ ধনাত্মক মৌল। দেখো, তড়িৎ ধনাত্মকতা শ্রেণীর নিচের দিক থেকে বেড়ে যায়, নিচের দিকে বেড়ে যায়, অর্থাৎ আমরা যদি পর্যায় সারণী পড়ি, তো পর্যায় সারণীতে আমরা যত নিচের দিকে যাব তত কিন্তু তড়িৎ ধনাত্মকতা বাড়বে। ঠিক আছে, সিএস অর্থাৎ সিজিএম পর্যায় সারণীর ক্ষারীয় ধাতু শ্রেণীর একটা রাসায়নিক মৌল। সিএস অর্থাৎ সিজিএম এর পারমাণবিক সংখ্যা হলো 55। দুটো এক্সট্রা ইনফো পেলাম এবং এই ইনফোটা টোটাল 3টে ইনফো কিন্তু আমরা একটা কোশ্চেন থেকে পেলাম। নেক্সট কোশ্চেন, প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন? অপশন আমাদের সামনে। খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রাইট অ্যান্সার হবে আন্না রাজম মালহোত্রা। তার জন্ম হয়েছিল 1927-এ কেরালাতে। সাফল্য দেখো, সামাজিক বাধা অতিক্রম করে তিনি 1951 সালে ভারতের প্রথম মহিলা হিসেবে আইএএস অফিসার হন। প্রসঙ্গত উল্লেখ্য, আইএএস যদি আন্না রাজম মালহোত্রা হয়, তাহলে প্রথম মহিলা আইপিএস হবেন কিরণ বেদি। এটা আমরা সবাই জানি। ঠিক আছে, আচ্ছা দেখো তার অবদান কি। নাভা সেবা বন্দরের মতো বড় প্রকল্প পরিচালনার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়া তার সম্মাননা কি, তার কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ 1989 সালে তিনি কিন্তু পদ্মভূষণ পেয়েছিলেন। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। বাল গঙ্গাধর তিলক কাকে ভারতের হিরে বা ডায়মন্ড অফ ইন্ডিয়া বলেছিলেন? অপশন তোমাদের সামনে। এটা 22তম কোশ্চেন। রাইট অ্যান্সার হবে গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, চলো। গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রবীণ নেতা এবং সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা। সোসাইটি, কংগ্রেস এবং অন্যান্য আইনসভার মাধ্যমে তিনি ভারতীয় স্বশাসন এবং সামাজিক সংস্কারের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। গোপাল কৃষ্ণ গোখলে মোহাম্মদ আলী জিন্নাহ এবং মহাত্মা গান্ধী উভয়েরই রাজনৈতিক গুরু ছিলেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1911 সালের 16ই মার্চ গোখলে সরকারের বিরুদ্ধে আরো জোরালো লড়াই করার জন্য আইন পরিষদে একটা বিল কিন্তু পেশ করেছিলেন, যা গোখলে বিল নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে অমৃতা প্রীতম। দেখো, অমৃতা প্রীতম একজন ভারতীয় ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং কবি, যিনি পাঞ্জাবি ও হিন্দিতে লিখেছিলেন। তিনি তার ম্যাগনাম ওপাস, একটি দীর্ঘ কবিতা, এবং শুনে হাদে, এটার জন্য কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, এবং সেই সাহিত্য একাডেমি পুরস্কার জিতে প্রথম মহিলাও হয়েছিলেন তিনি। ঠিক আছে, পরে তিনি দ্য পেপার অ্যান্ড দ্য ক্যানভাস এর জন্য 1982 সালে ভারতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, যেটা ছিল ভারতীয় জ্ঞানপীঠ, সেটা পান। অর্থাৎ কোশ্চেন কিন্তু অনেক ভাবেই আসতে পারে। অমৃতা প্রীতম কত সালে জ্ঞানপীঠ পেয়েছিলেন, অমৃতা প্রীতম জ্ঞানপীঠ কোন সাহিত্যের জন্য পেয়েছিলেন, অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন আইনটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পদ সুপারিশ করেছে? অর্থাৎ ক্যাগ। ঠিক আছে, তো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এই পদটা কোন আইন থেকে এসছে? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 1919 সালের আইন। ক্যাগের ভূমিকা কি?
ভারতীয় সংবিধানের বিধান এবং আর্থিক প্রশাসনের ক্ষেত্রে সংসদ কর্তৃক প্রণীত আইনগুলিকে সুউন্নত রাখা। আর্থিক প্রশাসনের ক্ষেত্রে নির্বাহী বিভাগের অর্থাৎ মন্ত্রী পরিষদের সদস্যের কাছে জবাবদিহি করা এবং ক্যাগের রিপোর্টের মাধ্যমে তা সুরক্ষিত হয়। এই পদটি সংসদের এজেন্ট বা তার পক্ষে ব্যয়ের নিরীক্ষা এটা পরিচালনা করে। অর্থাৎ ক্যাগ হলো এমন একটি পদ যে সরকারের সমস্ত আয় এবং বিনিয়োগ এই সমস্ত একটা হিসাব কিন্তু তার কাছে থাকে। নেক্সট কোশ্চেন এবং আমাদের লাস্ট কোশ্চেন, কে গুপ্তাব্দের প্রচলন করেছিলেন? অপশনস আমাদের সামনে, কে এবং কবে। রাইট অ্যান্সার হবে 319 থেকে 20 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত যুগ সম্বন্ধে আমরা কিছু জেনে নিই। দেখো, গুপ্ত যুগ যা গুপ্ত সম্বৎ নামে পরিচিত, 320-তে সেটা সূচনা হয়েছিল। গুপ্ত সাম্রাজ্যের প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণ এটা সূচনা করে। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতিতে উল্লেখযোগ্য বিকাশের কারণে এই যুগকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। না জানি এই কোশ্চেনটা কত পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, যে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ কোন সাম্রাজ্যকে বলা হয়, সেটা হবে গুপ্ত যুগ। ঐতিহাসিক তাৎপর্য কি আছে? গুপ্ত যুগে কেন্দ্রীয় প্রশাসন প্রতিষ্ঠা এবং একক শাসনের অধীনে অঞ্চলগুলির সম্প্রসারণ দেখা যায়। বিভিন্ন শিলালিপিতে গুপ্ত যুগের ক্যালেন্ডারের ব্যবহার ইতিহাসবিদদের ঘটনাবলীর সঠিক তারিখ নির্ধারণে সহায়তা করে। তো এই ছিল আমাদের আজকের সেশন। কেমন লাগলো সেশনটা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। যদি সেশনটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, এবং যদি মনে হয় সেশনটা শেয়ার করার মতো তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে, তোমাদের গ্রুপে, বিভিন্ন জায়গায় এটাকে শেয়ার করে দেবে। তো থ্যাংক ইউ সকলকে ক্লাসটা দেখার জন্য। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।